রোডম্যাপ সহ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, কিন্তু সরকার বলছে ২৬ জুনের মধ্যেই ভোট। এমন পরিস্থিতিতে নানা আন্দোলনের মাঝেই কি দেশ হচ্ছে অস্থিতিশীল? এসব নিয়েই আজকের কথোপকথন। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে আমরা আলোচনা যাব, তবে তার আগে দেখে আসব ভোটের মাঠে আজ কি আলোচনা আছে। আজকে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু কথাবার্তা বলেছেন। শুরুতেই দেখে আসব যিনি ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন যে নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই এবং সেই বিরোধ কিন্তু আসলে তিনি দেখছেন না বলেই জানাচ্ছিলেন। আজকে বিএনপির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এক অনুষ্ঠানে বলেছেন, সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে দেশে ততই সংকট বাড়বে। হাসাদ আবদুল্লাহ, যিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের নেতা, তিনি বলছেন আওয়ামী আমলের সব অবৈধ নির্বাচন বাতিল করতে হবে। এবং এই দলটির আরেকজন নেতা সার্জিস আলম, তিনি বলছেন দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুন্দর হবে না এমন নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে কলঙ্কে পরিণত করবে। আজকে আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করব। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। যুক্ত হতে চাই তার সঙ্গে। হাবিব ভাই, আমরা ভোটের মাঠে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই জানতে চাই যে নির্দিষ্ট রোড ম্যাপ আপনারা চাচ্ছেন। আমরা আসলে এই যে গত ৯ মাস ১০ মাস গিয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে যখন ঘোষণা করা হয়েছে ২৬ জুনের মধ্যে নির্বাচন, আপনারা নির্দিষ্ট রোড ম্যাপ বলতে আসলে কি বোঝাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমরা তো সরকারের কোনো ঘোষণাই ৯ মাসে কিছুই তো পেলাম না। এখনও তো কোনো একটা কিছু পূর্ণাঙ্গ কিছু হয়েছে? সরকার গতকালও প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যখন কমফোর্ট ফিল করব তখনই নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি কতদিন পরে কমফোর্ট ফিল করবেন? কোন দল শক্তিশালী হলে, কোন দল জনগণের সমর্থন নিয়ে নির্বাচন হলে ক্ষমতা যেতে পারবে, সেইটি উনি জানার পরে তখন উনি কমফোর্ট ফিল করবেন, তখন নির্বাচন দিবেন। যে কারণে আমরা বারবার বলছি যে নির্বাচন রোডম্যাপ দরকার। যেমন উনি প্রথমে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, উনি বললেন ফাইনাল। রাতের বেলা তার প্রেস সচিব বললেন ২৬ জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের মধ্যে হবে, ওনার প্রেস সচিব বললেন ২৬ জুনের ভিতরে হবে। এখন যে খেলা শুরু হয়েছে, এই যে বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে, এনসিপিকে দিয়ে, জামাতকে দিয়ে, আরও দল আছে যারা নির্বাচনে এখন জিতে আসার যাদের কোনো সুযোগই নেই, তাদের জনগণের ভিতরে সে ভিত্তি তাদের নাই, যে কারণে তারা নির্বাচন পিছাতে চায়। এবং প্রধান উপদেষ্টা ওই সুর মিলিয়েই বলতে চাচ্ছেন, যতক্ষণ আমি স্যাটিসফাইড না হব ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো না। তার মানে ওই দলগুলি যখন বলবে যে আমরা এখন রেডি, আমি এখন রেডি নির্বাচনের জন্য, লোক আমাকে ভোট দেবে, তখন দেবেন। এই কারণে আমরা বারবার বলছি একটা ডেট দেওয়া দরকার। ডেট উনি দিচ্ছেন না, কিন্তু বললেই পারেন ঠিক আছে ডিসেম্বর, 31 ডিসেম্বর বা 30 ডিসেম্বর। অর্থাৎ হাবিব ভাই, এই যে রাজনৈতিক দলগুলো তারা কি আসলে আপনাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছতে পারছে না? তারা আসলে কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে না? আপনার একটা জিনিস বুঝতে হবে, তো রাজনৈতিক দলগুলো কেন চাবে? যে সমস্ত রাজনৈতিক দলগুলি চাচ্ছে না, নিয়মতান্ত্রিক কিছু রাজনৈতিক দলগুলি আছে, যেমন কমিউনিস্ট পার্টি আছে, সাকিবের দল আছে, মান্না ভাইয়ের দল আছে, নুরুর দল আছে, নূরের দল আছে, তারা তো নির্বাচনে চায়। তারা তো নির্বাচন চাচ্ছে যে ক্ষমতায় আমরা যেতে পারি না পারি, আমরা নির্বাচন চাই। তার নির্বাচন ছাড়া একটা দেশ তো চলতে পারে না। কিন্তু আর যারা আছে, যেমন এনসিপি এখন তো রেজিস্ট্রেশন তাদের হয়নি, এখন তাদের নিবন্ধিত হয়নি, জামাতের নিবন্ধন নেই, আরও যে ইসলামিক কিছু দলগুলি আছে, তারা তো বাংলাদেশে কোথাও একটা আসনে পাওয়ার মতো অবস্থা তো তাদের সৃষ্টি এখন তারা করতে পারেনি, যে কারণে তারা নির্বাচন চাবে না। এটা খুবই স্বাভাবিক। নির্বাচন না চেয়ে তারা তো খুব ভালো অবস্থান আছে। জামাত দেশ পরিচালনা করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়, আর স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে ম্যাক্সিমাম। এনসিপি বা বৈষম্য বিরোধী তাদেরকে উপর থেকে সেক্রেটারিকে বলে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বা রক্ষা যে বাহিনী কমিটি আছে জেলায় জেলায়, উপজেলায়, তাদের সেখানে থাকতে সদস্য রাখা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটিতে। যে তারা তো ভালো আছে, ক্ষমতাতে তারা আছে। এবং অন্যান্য ইসলামিক দলগুলি তারাও তখন ক্ষমতা ভোগ করছে। যাকে নির্বাচন না করে, জনসমর্থন না নিয়েই যদি ক্ষমতা ভোগ করা যায়, তাহলে নির্বাচন করে এই রিস্ক নেব কেন?
সেখানে তারা নির্বাচন চাচ্ছে না। আপনি বলেন যে দলগুলো নির্বাচন চাচ্ছে না, একটা দলকে বলেন যে তারা নির্বাচনে জিতে আসার মতো সামর্থ্য তাদের আছে, সেক্ষেত্রে কয়টা সিট পাবে? সেক্ষেত্রে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা না হয়, আপনারা কি আন্দোলনের দিকে যাবেন কিনা এই বিষয়ে আমরা আসবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে যদি সরকার নির্বাচনে না যায়, সেক্ষেত্রে কি বিএনপি আন্দোলনে যাচ্ছে? না, আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যদি ব্যবস্থা সরকার না করে, পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই করবো। এখন তো ডিসেম্বর তো দেরি আছে কয়েক মাস। এখন ধরেন আপনি সেপ্টেম্বর অক্টোবর ভিতরে নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে। যদি না করে তখন আমরা সেই পরিবেশ পরিস্থিতিতে আমাদের যেটা করার দরকার সেটা আমরা করব। কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান জানতে চাই, নির্বাচন না করে কতদিন থাকা যাবে? যদি কমফোর্ট ফিল না করা পর্যন্ত যদি দেরি করতে চান, তার মেয়াদ কত? কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর? না এই যে রাস্তাঘাটে দিয়ে মানুষকে দিয়ে বলাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দিয়ে বলাচ্ছে যে নির্বাচন দরকার নেই, নির্বাচন কোনো প্রয়োজন নেই, নির্বাচন দিয়ে কিছু হয় না। নির্বাচন দিয়ে কিছু হয় না, বিগত দিন হয়নি। আসলে কেন হয় না? সেই নির্বাচন তো নির্বাচন ছিল না, ওটা তো প্রহসন ছিল। একদলীয়ভাবে নির্বাচন হয়েছে, এমপি মন্ত্রী থেকে নির্বাচন করেছে। আর আপনি এমপি মন্ত্রী বাইরে থেকে নির্বাচন করলে আপনি জিততে পারবেন? তার মধ্যে একবার তো 153 বিনা ইতে হয়ে গেল, আর একবার 18 সালে রাতের বেলায়। 2024 সালে তো কোনো রাজনীতির অংশগ্রহণই করেনি। তো নির্বাচন দিয়ে কিছু হয় না, এটা আপনি প্রমাণ পেলেন কী করে? নির্বাচন তো হয়নি। এবার যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে, সব দল পার্টিসিপেট করবে। এখানে কেউ এমপি থাকবে না, কেউ মন্ত্রী থাকবে না, কেউ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা সরকারেও থাকবে না। তো তাহলে সমস্যা ঠিক এখানে। এই নির্বাচন তো ওই নির্বাচন না। অতএব আমরা চাই, সরকারকে বলি যে আপনার কারোর কথা শোনার দরকার নেই। বিভিন্নজন বিভিন্নভাবে গত সরকারকে উস্কিয়েছিল, সামরিক বেসামরিক আমলা, বিভিন্ন ব্যবসায়ী, আলেম ওলামা, বিভিন্নজন তারা বলেছিল নির্বাচন দরকার নেই। আপনি আওয়ামী লীগ তো সব, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। আর রাজনৈতিক দলকে লাগে উপরে তাকারে আওয়ামী লীগ, নিচে আওয়ামী লীগ, ডাইনি আওয়ামী লীগ, বাই আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগ। রাস্তাঘাটে আওয়ামী লীগ, মসজিদে আওয়ামী লীগ, গোসলখানায় আওয়ামী লীগ, বাথরুমে আওয়ামী লীগ, টয়লেটে আওয়ামী লীগ, সব কিছু ছিল। তো আর দরকার কী? তো সেই ভুল করে 24 সালে বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার কারণেই আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি নির্বাচন হতো, দিত, তাহলে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলি জোট করেছে তারা হয়তো ক্ষমতায় যেত, আওয়ামী লীগ বিরোধী দলে যেত। কিন্তু হাবিব ভাই, আপনারা যে বিগত নির্বাচন আওয়ামী লীগের সময় হয়েছে, সেই নির্বাচনের অধিকাংশগুলোই তো আপনারা অবৈধ বলেছেন। তো এই যে সেই সময় যে নির্বাচনগুলো হয়েছে, সেই অবৈধ নির্বাচনের কোনোটা এখন আবার দায়িত্ব বৈধতার একটা ব্যাপার দেখতে পাচ্ছি, কিংবা আপনারা বৈধতা চাচ্ছেন, কিংবা দায়িত্ব নেওয়ারও যেই প্রসঙ্গ সেগুলো আসে, এগুলো আসলে আপনারা কেন চাচ্ছেন? কোনটা আমরা যেমন আপনার বুঝার ভুল। তো আমরা যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, না এটা তো আপনাদের ভুল, বড় ভুল। আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই নির্বাচন তো অবৈধ না। নির্বাচনের ফলাফল ঘোষণা অবৈধ, নির্বাচনে ভোট দিতে দেয়নি সেটা অবৈধ, ভোট জোর করে কেটে নিয়ে গেছে সেইটা অবৈধ, দিনের ভোট রাতে সেইটা অবৈধ। নির্বাচন তো অবৈধ না, নির্বাচন তো বৈধ, কিন্তু নির্বাচন ফলাফল কারচুপি করেছিল, যেন ফলাফল ছিল অবৈধ। যেমন ঢাকা সিটি কর্পোরেশন বলেন, চিটাগাং সিটি কর্পোরেশন বলেন, নির্বাচন তো বৈধ, যেহেতু আমরা পার্টিসিপেট করেছিলাম। ফলাফল দিতে দেয়নি, ওইটা অবৈধ। এখন কোর্ট বলছে শপথ গ্রহণ করার জন্য। আবার নির্বাচন কমিশন গেজেট ভুক্ত করেছেন, সরকার সেখানে বাধা দিচ্ছে। এটা একটা তাজ্জব দেশ। যে সরকার, সেই সরকার কোর্টের আইনকে তারা মানে না, কোর্টকে নিয়ন্ত্রণ দিতে চাচ্ছে বিগত সরকারের মতো। বিগত সরকার যেমন কোর্টকে নিজের মতো করে চালাতো, এরাও তাই চালানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশন তার আইন মোতাবেক সে ইশাককে নির্বাচনের গেজেটভুক্ত করেছে। এখন স্থানীয় সরকার মন্ত্রী বলে 110টা কারণ আছে তাকে শপথ গ্রহণ করতে দেওয়া যাবে। 10টা কেন, 10,000 কারণ থাকলেও ইশাককে শপথ গ্রহণ করতে দিতে হবে। কারণ এখানে নির্বাচন কমিশন বলেছেন, এখানে কোর্ট বলেছে। কিন্তু কোন দল তো নির্বাচন কমিশনের যে পুনর্গঠন সেটা চাচ্ছে। আপনারা আসলে কি যাচ্ছেন? বিএনপির তরফ থেকে কি দাবি আপনাদের? পুনর্গঠনের কথা আমি বলি, আমাদের কথা যে নির্বাচন কমিশন নির্বাচন তো করলোই না।
আমরা তো সরকার না, সরকার তো তারা, তাদের এখনো 2জন প্রতিনিধি আছে, তাদের একজন প্রতিনিধি দল সরকার ছিল, তারা বলতো সে আমাদের দলের কেউ না, উনি তো পদত্যাগ করে সেই জায়গায় গিয়েছেন। আবার যে 2জন আছে তারা কি ওখান থেকে রিটার্ন করে বিএনপিতে আসবে না, আওয়ামী লীগে যাবে না, জামাতে যাবে, তারা তো ওখানেই যাবে। যে তারা তো সরকার পার, তারাই নির্বাচন কমিশন তৈরি করছে, তারাই এখানে উপদেষ্টা। আমাদের আর নির্বাচন অনুষ্ঠিত করে নাই, এমন তারিখও ঘোষণা করে নাই, তাহলে সেই নির্বাচন কমিশন অস্বচ্ছ, সেই নির্বাচন মানে পক্ষপাতিত্ব করছে, নির্বাচন কমিশন অফিস বিএনপির অফিস হয়ে গেছে। এগুলি একটা এই কথা না, আকাশ থেকে পড়ার কথা না, এগুলো একেবারে তাজ্জব একটা কথা। নির্বাচন যদি একটা দুটো হতো, নির্বাচন কমিশন যদি কারচুপি করে বিএনপির পক্ষে রায় দিয়ে দিত, তাহলে বলতে পারতো নির্বাচন কমিশন আমাকে সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে। তাদের নির্বাচন করেনি, ডেটই দেয় না। আরেকটা বিষয় একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে চাঁদাবাজি তো এখনো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে নিয়ন্ত্রণে বিএনপি এখন কি করছে, কিংবা আগামীতে যদি সরকার গঠন করে কি করবে, একটু যদি 10-15 সেকেন্ডে বলেন। চাঁদাবাজি ঢালাওভাবে যে চাঁদাবাজির কথা বলেন, প্রমাণ করতে গেলে কয়টা পাবেন? এই যে দীর্ঘ 15.5 বছর বিএনপি নিজের বাইরে থাকতে হলে চাঁদা দিতে হয়েছে। আমার উল্লাপাড়ার আকবর ভাই যখন যেত বাড়িতে, থানাকে 50,000 টাকা দিয়ে বাড়িতে যেতে হতো, বাড়িতে 3 দিন থাকবে। এটা কি চাঁদাবাজি না? বিএনপির নিজের পুকুরে মাছ মারবে, সেখানে চাঁদা দিতে, বাড়ি করে চাঁদা দিতে হয়েছে। এখন 2-1 জন বিকৃত করছে, আমরা সেটার ব্যাপারে আমরা খুবই সতর্ক। আবার কি দেখলাম আমরা, আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন উপদেষ্টা, তার এপিএস না পিএস, তাকে বিদেশ যেতে কি আমরা নিষেধ দিয়েছি? আমরা কি এয়ারপোর্টকে বলেছি যে সে বিদেশ যেতে পারবে না? কে বলেছে? সরকার বলেছে। কেন? উনি এই কয় মাসে অনেক টাকা, প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন, অবৈধ প্রধানমন্ত্রী, আমার পিএম তো 400 কোটি টাকার মালিক, আমার পিএম হেলিকপ্টার চলেই না। ওনাদের অবস্থা হচ্ছে তাই, ওনারাও হেলিকপ্টারে চলে। কোথা থেকে হেলিকপ্টারে টাকা পাওয়া যায় বলেন আপনি? 100 গাড়ির বহর যায়, কীভাবে যায় বলেন? এই যে পরিবর্তন হয়, দামি গাড়ি কোথা থেকে আসে বলেন? কাকে চাঁদাবাদ বলছেন আপনি? আমাদেরকে? আমাদের তো সেই যে অবস্থায় ছিলেন সে আমরা, আমাদের লোক ব্যবসা করতে পারে নাই, 15 বছর ধরে ব্যবসা করতে পারে নাই, আগে হয়তো করেছিল, তারা এখন সেইটা নিয়ে হয়তো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাঁদাবাজি ওইটাই, একজনের জমির উপর বাড়ি করতেছে, তাকে ধরে টাকা চাঁদা চালিয়ে, জমি কিনতেছে, সেখানে বলে চাঁদা দিতে হবে। আপনার তার পুকুরের মাছ মারতেছে, নিজের পুকুরের চাঁদা দিতে হবে। এইগুলো হলো চাঁদাবাজি। দোকানদার কোথায়, সেখানে চাঁদাবাজি। এগুলি অধিকাংশ জায়গায় আপনি দেখবেন, আগে খাস পুকুর ছিল, সেই পুকুর বিএনপি হয়তো টাকা ডাক দিয়ে নিয়েছিল, সরকারের কাছ থেকে ট্যাক্স দিয়ে বা টাকা দিয়ে, সেটা আওয়ামী লীগ দখল করে নিয়েছে, সেখানে গিয়েছে। একটা খাস জমি চাষ করতেও সেখানে গিয়েছে। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারীদের আন্দোলন সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো চলছে, কি বলবেন এগুলো আসলে কেন চলছে, কিংবা আপনাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারে অবস্থানটা কি? হলো এইগুলি আমাদের দলের পক্ষে পরিষ্কার বক্তব্য, এগুলি নাবালকের যে কাজ, নাবালক বোঝেন তো, যে সাবালক হয়নি, তো সরকার হতো নাবালক সরকার। এই সরকারের এই উপদেষ্টা যারা আছে প্রত্যেকে প্রায় নাবালক, তারা এই দেশের বাইরের আছে, যারা এই দেশে দীর্ঘদিন ছিল না, তাদের সংখ্যা তো প্রায় 17 জন। তারপরে আপনার ধরেন 57 বছর 55 বছর চাকরি করে একটা সচিব হয়েছে, তার মাথার উপর আপনি বসে দিলেন 22-25 বছর একটা ছেলেকে। এটা হয় কোনোদিন? এই অসম্মান হয়? তারপরে এনবিআর আপনি ওখানে বাতিল করে দিয়ে যাচ্ছেন। এত কি আপনার দায়িত্ব? এত দায়িত্ব কি পড়েছে আপনাদের? অসম্মান করার একটা লিমিট থাকে। এই যে প্রধান উপদেষ্টা, এই যে বাচ্চাদের হাতে ক্ষমতা দিয়ে, মন্ত্রণালয় দিয়ে যে অসম্মান করলো এই দেশের বিশেষ ক্যাডারদেরকে, এটা হিসাবটা তাকে কিন্তু বুঝে দিবে মানুষ। অর্থাৎ সরকারের আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন। ভাই, আজকে একেবারে সময় শেষ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজকে আমরা আলোচনা করব
সংসদীয় আসন 177, যেটা ঢাকা 4। ঢাকা দক্ষিণ সিটির 5টি ওয়ার্ড এবং শ্যামপুর থানা নিয়ে ঢাকা 4 গঠিত, যেখানে মোট ভোটার আছেন 2,54,584 জন। এখানে পুরুষ ভোটার 1,32,413, নারী ভোটার 1,22,166 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 5 জন। আজকে আমাদের সঙ্গে অতিথি যিনি যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন যে আগামীর যে নির্বাচন সেটা দ্রুতই হওয়া দরকার এবং রাজনৈতিক সরকারের হাতে যত দ্রুত ক্ষমতা আসবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে তিনি মনে করেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।